পাকিস্তানকে সন্তুষ্ট করা। নিঃসন্দেহে আইএসআই এর পয়সা এসেছে এবং আইএসআই যে মদস্পুষ্ট যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো, তাদের পয়সা নিঃসন্দেহে তারা পেয়েছে। তাদেরকে খুশি করার চেষ্টা। তারা একসময় পাকিস্তান থেকেই বেরিয়ে আসা উর্দু আধিপত্যবাদের বিরুদ্ধেই তাদের সে লড়াই, শেখ মুজিবের লড়াই ছিল। তিনি সারা সমগ্র বাংলাভাষীদের দেশে একত্র করতে পেরেছিলেন। এখন সেসব ইতিহাস তারা ভুলে যাচ্ছে। শেখ মুজিবের যাবতীয় জিনিস তারা তুলে ফেলতে চাইছে, এমনকি কারেন্সি নোটেও যে মুজিবুর রহমানের ছবি আছে সেগুলোও তারা বাদ দিতে চাইছে, নতুন কোনো কারেন্সি নোট আনতে চাইছে। আর কারেন্সি নোট তো একদিনে হয় না, অনেক টাকা ছাপিয়ে লাগে তাকে ছাপাতে। আরো এক আর্থিক দায়ভার। অযথা তারা দেশের সাধারণ গরিব মানুষের পয়সা নষ্ট করছে মুজিবকে ভুলতে গিয়ে। কিন্তু মুজিবকে ভোলা অতটা সহজ হবে না। যে মানুষটা দেশকে স্বাধীন করেছে তাকে আপনি রাতারাতি বলবেন ভাই তোমাকে আমি ভুলে যাব। হ্যাঁ, এটা তো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কি করণীয়? একদিকে চীন, সেখানে উত্তেজনা, পাকিস্তান, সেখানে উত্তেজনা, বাংলাদেশে এটা ছিল না। এবার তো তাহলে একেবারে ঘাড়ের কাছে বাংলাদেশও নিঃশ্বাস ফেলছে। নিচের দিকে যদি আসি মালদ্বীপ, সেখানেও একটা সম্পর্কের খাড়াখাড়ি। তাহলে ভারতের এবার অবস্থানটা কি হতে চলেছে? নেপাল, সেখানেও চীনের দৌলতে খুব একটা ভালো সম্পর্ক যে রয়েছে সেটা বলা যায় না। মোটামুটি তো ভারত তাহলে এবার তার প্রতিবেশী দেশের সঙ্গে একটা গরম গরম উষ্ণ হাওয়া আদান প্রদানের পথে ভারতের পরিস্থিতি। দেখুন, আমার সে কি খুবই সুন্দর প্রশ্ন যে আমরা প্রতিবেশী দেশগুলোকে আমরা খুব একটা নানানভাবে সাহায্য করলেও আমরা এস্টাবলিশ করতে পারিনি যে আমরা তাদের বন্ধু। এটা বোধহয় কোথাও মিসিং। এটা আমাদের একটা দুর্বলতা। আমরা নেপালের ক্ষেত্রে তাই দেখেছি, আপনি ঠিকই বলেছেন। আমরা আফগানিস্তানেও যা যা হেল্প করেছি, যে ধরনের প্রজেক্ট আমরা নিয়ে গেছি, তাতে ওদের উন্নয়ন অনেক কিছু হওয়ার সম্ভাবনা ছিল, সবই ওরা নষ্ট করেছে। এখন এটা ভারতের দুর্ভাগ্য বলবো না আমাদের ফরেন পলিসি, যেটা ধরুন আপনি যা কাজ করবেন, ফরেন পলিসিতে নিয়ম হচ্ছে আপনি যা কাজ করবেন তার দ্বিগুণ মানুষের কাছে প্রচার করা। হ্যাঁ, যে আমি এত করেছি এত করি, এগুলো করতে হয়। সেগুলো ভারত হয়তো নীরবে কাজ করলে তো হয় না। নীরবে কাজ দেশের মধ্যে করা যায়, নীরবে কাজ হ্যাঁ বাইরে করতে গেলে প্রচারটা করতে হয়। কোথাও আমাদের হয়তো প্রচার মিসিং আছে, মানুষের কাছে যাওয়ার সে চেষ্টাটা ভুল হয়েছে। আমরা সব জায়গায়, আমার একটা ধারণা যে সব জায়গাতে আমরা শাসকের সঙ্গে যোগাযোগ রেখেছি, শাসকের বাইরে যারা আছে মানুষের সঙ্গে, বিরোধী দলদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ আসেন, আমরা রাখিনি। এই যদি যোগাযোগ রাখতাম বাংলাদেশের মানুষদের সঙ্গে, হ্যাঁ, পিপলস টু পিপল কন্ট্যাক্ট যাকে বলি, সেইটা আমরা সেভাবে রাখি। বাংলাদেশের মানুষ নিজের পয়সা এসেছে, চিকিৎসা করাচ্ছে, ঘুরতে এসেছে, আবার জিনিসপত্র কিনে চলেও গেছে। কিন্তু সেখানে যদি মানুষের সঙ্গে সম্পর্ক করা, ভালোবাসার সম্পর্ক তৈরি করা, বিরোধী দলগুলো আজকে বিএনপি বলছে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, তাদের সঙ্গে যোগাযোগ করা। ও দেশে দেখুন কে শাসক, আমার কি যায় আসা, সেটা গণতান্ত্রিক দেশ, তারা নিজেরাই ঠিক যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখনও তো ভারতের সঙ্গে একটা সম্পর্ক ছিল বাংলাদেশের, এবং সেটা ভালোই ছিল। ভালোই ছিল। এখন ওরাও জানে যে ওরা যদি ক্ষমতায় ফেরত আসে তাহলে আবার সম্পর্ক তৈরি হবে, সেটা ওরা জানে। ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না। কিন্তু জিততে হলে তো ভারত বিরোধিতার মাধ্যম দিয়ে দেশটাকে, বুঝেছেন, পলিটিক্যাল অডিয়েন্সটাকে তো আমার সাথে নিতে হবে। জিততে গেলে মৌলবাদটাকে নিতে হবে, জিততে গেলে ভারত বিদ্বেষীটা নিতে হবে, তারা মনে করছে। কিন্তু সেটা আসলে জেতা যাবে কিনা আগামী বাংলাদেশের মানুষ কতটা প্রগতিশীল হয়েছে সেটা আগামী দিনই বলবে। এখন ওরা মনে করছে মৌলবাদ ভারত বিদ্বেষী তাদেরকে জিতিয়ে আনবে, এটাই হচ্ছে যে ওদের ধারণা। সঠিক কি ভুল আগামী দিন বলবে। এই জন্যই তারা এইসব পথে করেছে। বিএনপি যদি ক্ষমতাও আসে, ভারত সরকারকে এড়িয়ে তারা কিছুই করতে পারবে না, করবে। কিন্তু একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন যে মোহাম্মদ ইউনূস গত 7 দিনে তার কোনো বক্তব্যই কিন্তু বাইরে আসছে না। তিনি এতটা অন্তরালে কেন? হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছেন যে উনি বেসরে উনি চাপ প্রচন্ড বুঝতে পারছেন যা করছেন। হ্যাঁ, তা উনি যেটা করতে চাইছেন যে প্রতিটা কাজই যেমন একের পর এক যেগুলো করে চলছেন, জয় বাংলা স্লোগানটাকেও যাতে আইনত ব্যান করে দেওয়া যায় সেটা করলেন। হ্যাঁ, সুতরাং একের পর এক উনি কাজ কিন্তু করে যাচ্ছেন, যেটা হচ্ছে যে মুজিবের যাবতীয় যে ফুটপ্রিন্ট আছে বাংলাদেশ থেকে মুছে ফেলা, সেটা উনি একেবারে পাবলিক স্টেটমেন্ট না দিলে এগুলো একের পর এক করে যাচ্ছেন, বুঝেছেন। সুতরাং সেদিক থেকে উনি চুপচুপ আছেন তা কিন্তু নয়। কিন্তু এটাও ঠিক যে উনি মনে করছেন পাবলিক কিছু স্টেটমেন্ট দিলে হয়তো ওনার বেশ কিছু দোষ ত্রুটি ধরা পড়ে যেতে পারে। তো এইভাবেই উনি চলছেন। আমরা দেখি ফারাদ মাজার যেভাবে ওনাকে জবাব দিয়েছেন যে কেন তুমি এ ধরনের কাজ করছো, কেন তুমি হিন্দুদের উপর অযথা আক্রমণ করছো, কেন চিন্ময়কে ধরে রেখে দিয়েছো, সে কথা ফারাদ মাজার প্রশ্ন করেছেন। তো বোঝাই যাচ্ছে যে একেবারে মুখের ওপর বলেছেন।
মানে বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে একটা বিরাট প্রতিবাদ কিন্তু গুমড়ে গুমড়ে উঠছে, এবং প্রতিদিনই আমার কাছে এত ভিডিও আসছে যেগুলো মানে সাংগঠনিক ভিডিও নানানভাবে মানুষ তৈরি করছে। তাতে আমার মনে হচ্ছে বাংলাদেশে একটা হ্যাঁ, যেটা উনি বন্ধ করতে পেরেছিলেন যে গণতন্ত্রের পরিবেশ, সেটা কিন্তু আস্তে আস্তে উঠছে। গণতন্ত্রের পরিবেশ হয়তো ওনাকে ফেরত দিতে মানে বাধ্য হবেন, তাই উনি একটু হয়তো চুপচাপ আছেন, কিন্তু কাজ করে যাচ্ছে। ওনার যে এজেন্ডা কিন্তু সেটা কিন্তু থেকে উনি বিরত হচ্ছেন না। এরই মধ্যে যে আপডেটটা আমরা পাচ্ছি, এবং আপনাকেও সেই ছবিটা আমরা দেখাবো, প্রোডাকশন টিমকে বলবো একটু ছবিটা দেখাতে। আগরতলার যে বর্ডারটা রয়েছে সেখান দিয়ে 40,000 বাংলাদেশি তারা নাকি এই বর্ডারের দিকে এগিয়ে আসছে, এবং প্রায় 20,000 গাড়ি সেখানে এগিয়ে আসছে। এই দেখুন, এই হচ্ছে বাংলাদেশের সেই বর্ডার, এবং এখান দিয়ে নাকি 40,000 বাংলাদেশি তারা বর্ডারের দিকে এগিয়ে আসছে। এবং খুব স্বাভাবিকভাবে এই ছবিটা দেখলে এই প্রশ্নটাই মাথায় আসে যে তাহলে ভারত এবার কি করবে, কিভাবে তারা এই বিষয়গুলোকে মোকাবিলা করবে। এখনো পর্যন্ত এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে লং মার্চ লেখা বাংলাদেশি গাড়ি, প্রায় 20,000 গাড়ি নাকি ইতিমধ্যে এগিয়ে আসছে আগরতলা দিকে, এবং অর্থাৎ যে হুমকিটা দেওয়া হয়েছিল কলকাতা দখল করব, তাহলে কি সেই পথে এগোচ্ছে? কিভাবে আটকাবে ভারত এবার, কূটনৈতিকভাবে ভারত কিভাবে এর মোকাবিলা করবে? স্যার, আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন ব্যাপারটা তো ওরা আসছে, দেখুন ওদের দেশের মধ্যে তো যাওয়ার অধিকার আছে সবাইয়ের। তারপরে ওদের তো নিজেদের বর্ডারটাকে আগে পেরোতে হবে না, নিজেদের বর্ডারটাই সে দেশের যারা বর্ডার গার্ড আছে তারা কি দেবে সেই দেশের বর্ডারটাকে পেরোতে? সেটা হচ্ছে 1 নম্বর দিক। এটা যদি পেরোতে পারে তাহলে বোঝা যাবে। তো আমাদের যদি সীমান্ত দেখুন, এই যে সমস্ত জায়গায় ওরা নদী আছে বা যাওয়া যায়, মানুষ যেতে পারে না, সেখানে তো ওই মোটরেবল রোড নয়। সব মোটরেবল রোডে সেখানে বর্ডার গার্ড, আমাদের দেশে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, ওদের বর্ডার গার্ড আছে। ঠিক আছে, ওদের বর্ডার গার্ডই হয়তো এদের আটকে দেবে যদি ছেড়ে দেয়, কিন্তু আমাদের বর্ডারে তো প্রবেশ করতে পারবে না। না বাবা, অত সোজা তো নয়। কি করে ঢুকবে এত গাড়ি নিয়ে, তাই না? আমরা ওদের প্ররোচনায় তো এ করবো না যে ওরা ওদের বর্ডারে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি ঢুকতে চায়, যে কটা গাড়ি ঢুকবে সব কটাই বাজাতে হবে। যদি ঢুকে পড়ে, জোর করে ঢুকে পড়ে, কিন্তু আমাদের বর্ডার যদি মানে তো এ থাকবে, নানান অবস্ট্রাকশন থাকবে, হট করে সেখানে ঢুকতে পারবে বলে মনে হয় না। যারা আসছে, এটা একটা মানে সিম্বলিক ওদের প্রোটেস্ট, এটা দেখাবার চেষ্টা করছে সেখানকার মানুষের কাছে, একটা পৌঁছে যাওয়ার চেষ্টা যে ভারত বিদ্বেষ এরকম হচ্ছে, তোমরা সবাই এগিয়ে এসো, আমরা ভারত দখল করবো। হ্যাঁ, তোমরা এবারে মারমিতে নাম লেখাও, একসঙ্গে লুটতে হবে, এইসব ভেতরে একটা বার্তা রয়ে গেছে। কিন্তু এই গাড়ি করে এসে, হ্যাঁ, আমি গাড়িগুলো কাদের তৈরি, কোন দেশের তৈরি আমি জানি না। তো এই গাড়িগুলো দেখে মনে হয় না যে এরা যুদ্ধ করতে আসছে। হ্যাঁ, যাই হোক, তো এতে ভারত সরকার বিচলিত নয়।